আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকে একটু আশা আর একটু হতাশা সবকিছু মিলিয়ে নতুন কিছু আপডেটিং নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি। মেজর সিনহা হত্যাকাণ্ডের তদন্ত, সংগঠিত কিছু বিষয় আর এভিডেন্স, বা যেই আমাদের কি বলা হয় যে আলামতগুলো আছে সেগুলোকে আপনার নষ্ট করা হচ্ছে, এরকমই কিছু দাবি করা হচ্ছে। আর যেহেতু এই তদন্ত প্লাস বিচারিক প্রক্রিয়াটা প্রায় 1 মাসের উপরে অতিবাহিত হয়েছে, তো এরকম দীর্ঘস্থায়ী যখন তদন্ত হয় সেই ক্ষেত্রে আসলে একটা মামলার গতিপথ কি পরিবর্তিত হতে পারে নাকি হতে পারে না, সেরকম নানান বিষয় আজকের আমাদের আলোচনায় থাকছে। আর এই আলোচনায় আমরা যেখান থেকে রেফারেন্স কোট করেছি 71 টেলিভিশনের একটা টক শো, যেখানে আমাদের সাবেক একজন পুলিশের মহাপরিদর্শক নুরুল হুদা স্যার সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ সাংবাদিক ছিলেন। তো তাদের মুখ থেকে আমরা বেসিক্যালি শুনবো। তো সর্বপ্রথম হচ্ছে মামলার এভিডেন্স নষ্ট করছে কি সেটা শোনানোর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তারা যে রিপোর্ট দিয়েছিল সেইটা কোনো তদন্ত রিপোর্ট না। জি, আপনি সঠিকই শুনছেন। এখানে আমরা একটু তালগোল পাকিয়ে ফেলেছি। ভাই, আমরা সাধারণ মানুষ জানি না, তবে আমাদের পুলিশের যিনি মহাপরিদর্শক আছেন তিনি এই বিষয়টা সম্পর্কে মুখ খুলেছেন যে আসলে এটা কোনো তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, সেটা হচ্ছে অনুসন্ধানী রিপোর্ট। তো আসলে বিষয়টা স্যারের মুখ থেকে আমরা একটু শুনে আসি। আর একটা কথা যেটা আমি আলোচনা শুনছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করেছেন সেটা তো তদন্ত না, এটা অনুসন্ধান। আমরা এই অনুসন্ধান আর তদন্তকে গুলিয়ে ফেলছি। অনুসন্ধান করতে পারে সরকার, এটা কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট আছে এবং প্রশাসনিক তদন্ত করা যায়। কিন্তু এই অনুসন্ধানটি মূলত কিসের উপর? এই ঘটনার উপরেই, কিন্তু আদালতের কাছে সাক্ষ্য হিসাবে এই এই অনুসন্ধানের এর গুরুত্ব নাই। এখানে আদালত এটা কল করতে পারেন, এখান থেকে আদালত সাহায্য নিতে পারেন, কিন্তু আদালতের কাছে যে ফৌজদারি মামলাটা হয়েছে সেই মামলার যে তদন্ত হবে এবং সেখানে ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে চার্জশিট দেওয়া হবে সেইটাই গ্রাহ্য হবে। বাকি জিনিসগুলো কিন্তু সাক্ষ্য আইন মোতাবেক বা আমাদের ফৌজদারি কার্যবিধি মোতাবেক গ্রাহ্য হবে না। নিশ্চয়ই শুনেছেন। এখন আমরা আসলে এত খুঁটিনাটি জিনিসগুলো বুঝি না, যেহেতু আমরা আইনের লোক না, বাট যাদের বোঝার তারা বুঝলেই হয়েছে। এখন প্রসঙ্গটি যে মেজর সিনহা হত্যার এভিডেন্সগুলো কি আদৌ নষ্ট করা হচ্ছে কিনা সেই সম্পর্কে আমাদের একটু নজরদারি করা দরকার। তো এই এভিডেন্সগুলো আসলে মানে কি ভাবে একটা মামলার সিনহা হত্যাকাণ্ডের তদন্তের যে আলামতগুলো আছে বা এভিডেন্সগুলো আছে সেগুলোকে নষ্ট করা হতে পারে, আমরা একজন বিশেষজ্ঞ সাংবাদিকের মুখে আসলে একটু শুনে আসি। ওখানে প্রবলেমটা হয়ে যায় কারণ এজাহারের মধ্যে কিভাবে লিখেছেন এবং কোন ধারাগুলোতে মামলাটা পড়ে এগুলো কিন্তু অনেক সময় ওখানে ম্যানিপুলেট হয়ে যায়। একটা বড় ঘটনাকে একটা ছোট একটা ধারার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এরকম হয়। আবার হচ্ছে তদন্ত করতে গিয়ে এটাকে আরো ডিস্টর্শন করা যায়, কারণ বিভিন্ন জন ইনফ্লুয়েন্সে হয়ে যায় এটা। এগুলো কিন্তু অহরহ ঘটে থাকে। আরেকটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাটা অনেক দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। দীর্ঘসূত্রিতা হলে হয় কি, সাক্ষী হারিয়ে যায়, সাক্ষ্য প্রমাণ হারিয়ে যায়, সাক্ষ্য থাকে না বা মনে থাকে না, এবং এগুলো রাস্তা পার্সিউ করার মানুষও কম শেষ হয়ে যায়। এবার উকিল পরিবর্তন হয়ে যায়, আয়ু পরিবর্তন হয়ে যায়, এগুলো বহু রকমের জটিলতা পরবর্তীতে সৃষ্টি হয়। সেই জন্য এগুলো খুব ফ্রেশ থাকতে, এখন যে ঘটনাটা সবার কাছে ফ্রেশ, এবং আমাদের প্রেস এগুলোকে অনেকগুলো মানুষের দৃষ্টির মুখে নিয়ে আসছে সম্মুখে। সুতরাং তদন্ত কাজটা এখন খুব কঠিন হয়ে গেছে। কিন্তু আমি যেটা সন্দেহ প্রথম থেকে করে আসছি সেটা হচ্ছে এভিডেন্স গুলো সঠিকভাবে রক্ষিত হয়েছে কিনা। কারণ এভিডেন্স গুলো যদি সঠিকভাবে রক্ষা করা না হয় সেটা কিন্তু আরেকটা মামলার উপাদান হয়ে দাঁড়াবে। এভিডেন্স নষ্ট করলো কে? দৃশ্যত এই ঘটনাটা নিয়ে প্রথম থেকে এ পর্যন্ত কাজ করতে করতে কিছু এভিডেন্স তো যেগুলো ছিল সেগুলোকে নষ্ট করার কিছুটা প্রবণতা আছে, বা কিছু এভিডেন্স গায়েব করার প্রবণতা ছিল, আর সেগুলো ধরাও খাইছে। সূত্র অনুযায়ী আপনার খেয়াল থাকার কথা যে টেকনাফ থানা পুলিশের ভিতরে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই ক্যামেরাগুলোর একটা হার্ড ডিস্ক ড্রাইভ এটা কিন্তু টোটালি গায়েব ছিল। আরও একটা হার্ড ডিস্ক যেটা আছে সেইটাও অকেজো। তো এগুলা কাকতালীয় না, বিষয়গুলো একটা আরেকটার সাথে রিলেটেড। যদিও আমাদের তদন্তকারী সংস্থা র্যাবের পক্ষ থেকে এগুলাকে আপনার মনিটরিং করা হচ্ছে বলে তারা বিভিন্ন সময় গণমাধ্যমকে জানিয়েছেন। তো দুজন বিশেষজ্ঞ মানুষের মুখে কথা শোনার পরে আমার কাছেও যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে গণমাধ্যমগুলো আসলে এই মামলাটার প্রতি যে আকর্ষণ বা জনগণ হিসেবেও আমাদের যে আকর্ষণ সেটা কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেছে। বাট তারপরেও আমরা বিশ্বাস করি যেহেতু এটা একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের পিছনে যতক্ষণ পর্যন্ত এটা বিচারিক একটা কার্যক্রমে না যাচ্ছে আর এটার একটা ফাইনালি ইনভেস্টিগেশন রেজাল্ট না আসছে
সেই পর্যন্ত আসলে আমি অন্তত আছি এই বিষয়টা নিয়ে। দেখা যাক যে আমরা লাস্ট পর্যন্ত আসলে কত দূর যেতে পারি বা কী সুসংবাদ নিয়ে আসতে পারি মেজর সিনহা কাণ্ডের হত্যার বিচারে। দর্শক, এখানে আরও একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা আপনাদের খেয়াল থাকার কথা যে তদন্তকারী সংস্থা র্যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যে এই অনুসন্ধানী কমিটি বা যেটাকে তদন্ত কমিটি আমরা বলছি, সেই কমিটি কিন্তু বেসিক্যালি ওয়ান অ্যান্ড অনলি 31 জুলাই মেজর সিনহা হত্যাকাণ্ডের উপরেই কাজ করছে। এটা আবারও পরিষ্কার হওয়া দরকার। ওসি প্রদীপ দাস সম্পর্কিত যতগুলা মামলা নতুন করে আপনার দায়ের করা হয়েছে বা তার যে বিভিন্ন দুর্নীতি সম্পর্কে সেইখানে গণশুনানি থেকে শুরু করে নানান ধরনের সাক্ষীদের মাধ্যমে বা ইদানিং সময় আমরা যতগুলো মামলা দেখছি তার নামে আপনার দায়ের করা হচ্ছে, ওইগুলা কিন্তু আসলে আপাতত পুলিশের কোনো ডিপার্টমেন্ট থেকে আলাদা মনিটরিং করার জন্য কোনো তদন্ত কমিটি অথবা কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়নি। জাস্ট এগুলা আইনের মাধ্যমে আপনার সামনে আসছে। তবে আমরা আশা করি পুলিশ বাহিনী তাদের নিজেদের সুনাম এবং তাদের যে মহান পেশা, মহান এই পোশাক, মহান এই কী বলা হয় দায়িত্ব, সেগুলোর উপর সুবিচার করার জন্য নিশ্চয়ই কোনো তদন্ত কমিটি গঠন করা হবে। তবে এখন পর্যন্ত আসলে ওইরকম কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি যে ওসি প্রদীপ দাসের বিভিন্ন সময় ক্রস ফায়ারগুলোকে একটু আরেকবার কি বলা হয় যে যাচাই বাছাই করা। যদিও আমি ধন্যবাদ দিই বিচার প্রক্রিয়াকে বা বিচার ব্যবস্থাকে। মাননীয় আদালত বিভিন্ন জায়গায় ওসি প্রদীপ দাসের মাধ্যমে যারা আপনার মামলা খাইছে, হামলা খাইছে বা ধরেন আপনার নির্যাতিত হয়েছে, যারা এই মুহূর্তে কারাগারে আছে, অনেককেই কিন্তু জামিন দিচ্ছে। আর এটা একটা গুড সাইন যে, কারণ ওসি প্রদীপ দাসের এই বিষয়গুলো সম্পর্কে সন্দেহের একটা বিষয় কিন্তু চলে আসছে, যার কারণে বিচারকরা একের পর এক ওসি প্রদীপ দাসের হাতে বিভিন্ন সময় গ্রেপ্তারকৃত বা মামলার আসামিদেরকে তারা কিন্তু জামিনে মুক্ত করে দিচ্ছেন। তবে আপনার স্থানীয় যারা আছে তাদের যে বক্তব্য, তাদের যে শঙ্কা, সেটার সাথে আমিও শঙ্কিত একটা জায়গাতে। ধরেন যদি কোনো কারণে ওসি প্রদীপ দাস সে আবার তার চাকরিতে পুনর্বহাল হয়, অথবা ধরেন সে স্থানীয় থানায় না হোক, অন্য কোনো থানায় যদি তার চাকরির সুবিধা হয় বা লিয়াকতের হয়ে যায়, তাহলে হবে কি মানে সাধারণ মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বা এই যে একটা প্রকাশ্যে খুল্লা নানান বিষয়গুলো সামনে আসার পরও যে আইনের লোক হওয়ার কারণেই হয়তো সে ছাড় পেয়ে গেছে, এই ধরনের একটা মেন্টালিটি সবার ভিতরে দেখা যাবে। আর এটা একটা নেগেটিভ মেসেজ হবে যারা এই পুলিশ বাহিনীর ভালো কর্মগুলোর ভিতরেও 2-4 জন যারা আগাছা আছেন, তারা কিন্তু আপনার কি হবে যে সাহস পাবে যে না, আমরা এগুলা করলে ছাড় পাওয়া যায়, কারণ আমাদের পেশাটা হচ্ছে আইনের পেশা। কিন্তু আমি বিশ্বাস করি আইনের বাইরে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই, আর এই বিষয়টা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেমনটা আশিক বিল্লাহ স্যার বলেছেন যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তাদের চার্জশিটে। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই, ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো আপনিও সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ওসি প্রদীপ দাস সম্পর্কে যে কোনো তথ্য আপডেট আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনি ইচ্ছে করলে আমার কাছে পাঠাতে পারেন। আমার ফেসবুক পেজ হচ্ছে নাইম কুরিয়া। তো ঠিক আছে দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি সালাম কিন্তু বাম হাতে দিই না, ডান হাতেই দিই। আপনি ফ্রন্ট ক্যামেরার কারণে অনেকে ভুল বোঝেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।